জানার ছিল, সেটা হচ্ছে কবিতায় মানে ছন্দ বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই যে আমরা যে গদ্যে যে কবিতাগুলো লিখি, এটিকে আপনার দৃষ্টিতে কি মানে ঠিক আছে, এটা আমরা কি এটা লিখতে পারি, নাকি ছন্দটা এই যে স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত এগুলোর মধ্যে থাকাটা বেশি দরকার, বা এই বিষয়ে আমি একটু জানতে চাচ্ছি। আমি একটা কথা বলি এই প্রসঙ্গে, সেটা হচ্ছে যেখানে বসে আছি, যে দেশে বসে আছি, তার প্রায় 1 নম্বর কবি হচ্ছেন রবার্ট ফ্রস্ট। তিনি একটা, যার কবিতা জওহরলাল নেহরুর ডায়েরিতে পাওয়া যেত আর কি, মুখে মুখে আমেরিকা, ভারত সব দেশে মুখে মুখে পড়ে তার কবিতা, মাইলস টু গো বিফোর আস, সেই বিখ্যাত কবিতা। তো রবার্ট ফ্রস্ট একবার একটা অসামান্য কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে writing poetry is without meter. Writing poetry without meter is like playing tennis without net. অর্থাৎ নেট না টাঙিয়ে টেনিস খেলার মতোই হচ্ছে ছন্দ ছাড়া কবিতা লেখা। তো নেট ছাড়া তো টেনিস খেলা যায় না, উনি বলতে চেয়েছিলেন ছন্দ ছাড়া কবিতা লেখা যায় না। এইবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভুবন বিখ্যাত সাহিত্যের অধ্যাপক এবং সমালোচক হ্যারল্ড ব্লুম এই কিছুদিন আগে মারা গেছেন, বছর 2-3 আগে। তিনি গবেষণা করে দেখিয়েছেন যে তার একটি বই আছে, অনেক বইয়ের মধ্যে একটি বই, সেখানে লিখছেন যে গত শতাব্দীর যে শ্রেষ্ঠ কবিতাগুলো সারা পৃথিবীতে, সেগুলো শ্রেষ্ঠ কবিতাগুলো 98% হচ্ছে গদ্যে লেখা। আচ্ছা, অর্থাৎ গদ্যটা এই সময়ের ছন্দ হয়ে উঠল। এটা সব ভাষার ক্ষেত্রেই প্রযোজ্য। এখনকার যুগ মানে গত 100 বছরের স্টাডি হচ্ছে, উনি বলছেন যে গদ্যটাই এই সময়ের প্রধান ছন্দ হয়ে উঠল। এক একজন কবির হাতে গদ্য এক এক রকমভাবে প্রবহমানতা তৈরি করলো। গদ্যের একটা প্রবহমানতা আছে, গদ্যের একটা নিজস্ব চল আছে, একটা ধরন আছে। যেরকম ঠিক একটা হরিণ দৌড়ানোর সময় তার একটা ছন্দ আছে, আবার বাঘ যখন দৌড়ে তার একটা অন্যরকম ছন্দ হয়, তেমনি একটা অন্য কোনো প্রাণী বা তাদের প্রত্যেকেরই ছন্দ আছে, মানুষেরও হাঁটার মধ্যে ছন্দ আছে। ঠিক গদ্যটাকে অনেকটাই এরকমভাবে অনেকে দেখে। আমার মতামত যেহেতু চেয়েছেন, তো আমার মনে হয় যে গদ্যে লিখতে হলে আমার মনে হয় ছন্দটা জেনে এসে লেখাটাই ভালো। ছন্দটা যদি গদ্যের মধ্যেও আসলে আমরা কিন্তু ছন্দটা রাখতে এবং সেটা আরো ঠিক মতো বুঝতে পারি এবং মানুষকে বোঝাতে পারি এবং কবিতায় সেটা রিফ্লেক্টেড হয় যদি আমার ভেতরে ছন্দটা থাকে। ছন্দটাকে রেখে ছন্দটাকে ভুলে গিয়ে একটা নতুন ভাষায় যদি কেউ লেখে, সেটা সবসময় আমি তাকে ওয়েলকাম করবো। আবার এও সত্যি যে কেউ যদি শুধুমাত্র একটা গদ্যেই লিখতে চায়, লেখাটা গদ্যেই তিনি চালিয়ে যেতে চান, সেটা অনেক বড় চ্যালেঞ্জ, অনেক বড় চ্যালেঞ্জ। গদ্যে কবিতা লিখে সফল হওয়াটা অনেক বড় চ্যালেঞ্জ এই কারণে যে এই গদ্যে লিখলেও তাকে তার গদ্যটাকে কবিতা হতে হয়েছে, অর্থাৎ কবিতা হওয়ার শর্তটা সে পূরণ করেছে। আর সে গদ্যেই লিখুক আর ছন্দে লিখুক। অজস্র কবিতা প্রতিদিন আমি পড়ি ছন্দে লেখা, এমনকি নির্ভুল ছন্দে লেখা, মিলে লেখা, সেগুলোকে কবিতার পদবাচ্য বলে মনে হয় না। ঠিক উল্টো দিক, কিসের অভাব থাকে সেখানে? কবিতা নেই, আর সবই আছে, ছন্দ আছে, কবিতা বলতে যা বুঝি সেটাই নেই। আবার অনেক গদ্যে লেখাও কবিতা আছে যেগুলোকেও আমার মনে হয় না যে কবিতা। সুতরাং কবিতা কিভাবে হবে এটা কেউ বলে দিতে পারে না। এটা আমাদের কান, হৃদয় এবং মস্তিষ্ক এই তিনজন মিলে সিদ্ধান্ত নেয় কোনটা কবিতা কোনটা কবিতা নয়। সুতরাং কবিতা অনেক রকম, কবিতা কীরকমভাবে লেখা হবে এটা কেউ আগে থেকে সিদ্ধান্ত নিতে পারে। আচ্ছা, আরেকটা ছোট্ট বিষয়, সেটা হচ্ছে মানে কোনো রাইটার মানে তার কি নিজস্বতা থাকা উচিত, নাকি সে কাউকে ফলো করে মানে তার মতো করে লেখা, মানে ধরেন কোনো ধরন ফলো করা, সেটাকে আপনি কি করে মানে কিভাবে দেখেন? আমার কথা হলো a poet is not a Xerox machine, is not a copier.
হি হ্যাজ টু ক্রিয়েট হিজ ওন স্টাইল। রাইট, ওর স্টাইল আমার এটাই His মানে আমি own বলতে style, চাচ্ছিলাম যে তার নিজস্ব ভঙ্গি ছাড়া, নিজস্ব ভাষা ছাড়া নিজস্বতা ছাড়া সে কোনোদিন কবি হতে পারবে না। কবি হতে পারবে না। সুতরাং কবি হওয়ার প্রথম শর্তই হলো তার ক্রিয়েটিভিটি, তার নিজস্বতা, নিজস্ব তার সে কি বলছে এবং কথাটা কিভাবে বলছে, কিভাবে বলছে এটাই তার স্বকীয় হয়ে ওঠা, হ্যাঁ এটাই তার স্বপ্ন এবং তার হয়ে ওঠা। এই যার ভেতরে হয়ে ওঠাটা নেই, না আমি এটা বললাম যে মানে যে মধুসূদন দত্ত যে উনি সনেট লেখেন, অনেকে দেখা যায় ওরকম করে লেখার চেষ্টা করে বা লেখে, তো ওটাই বলছিলাম যে মানে সনেট এক একজন এক এক রকম ভাবে লিখেছেন। মধুসূদন মানে দত্ত ধরনটা, লিখেছেন তার মতো ধরন- করে ফেলেন। কিন্তু এখন একজন আধুনিক যুগেও একজন সনেট লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে মধুসূদন থেকে অনেক দূরে সরে আসতে হবে বা শক্তি চট্টোপাধ্যায় থেকে দূরে আসতে হবে বা অন্যরা যেসব সনেট লিখেছে সেগুলো থেকে দূরে সরে আসতে হবে। সুতরাং একজন নবীন কবি বা একজন নতুন কবি, তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সে নিজে, অর্থাৎ সে নিজেকে কিভাবে তুলে আনবে, তুলে কিভাবে সে হয়ে উঠবে। ঠিক আছে। থ্যাংক ইউ।